ওকে। সো আগের দিন যত অবধি করেছিলাম সেটা একটু বলে দিই, যে টপিকগুলো আমি বলেছিলাম আজকে স্টার্ট করব, বা যেগুলো চলছিল। এই হচ্ছে ম্যাগনেটিজম। ম্যাগনেটিজমের এই টপিকগুলো আমাদের পড়তে হবে। ফার্স্ট, ইউনিট অ্যান্ড ডাইমেনশন। সেকেন্ড, লজ অ্যান্ড ইকুয়েশন। জাস্ট ল গুলো পড়তে হবে, তার ইকুয়েশনগুলো পড়তে হবে। কিরকম কোশ্চেন আসে আমি বলে দেবো পড়ানোর সময়। নেক্সট, spherical shell, solenoid and some forces and inductance and coefficient of coupling. আর আমি বলে দিয়েছিলাম ম্যাক্সিমাম কোশ্চেন যেখান থেকে আসে এই সলিনয়েড, স্ফেরিক্যাল শেল, সলিনয়েড এই পার্টটা থেকে আসে, আর হচ্ছে ইন্ডাকটেন্স অ্যান্ড কোফিশিয়েন্ট অফ কাপলিং। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই 70% কোশ্চেন তোমরা এখান থেকেই পাবে যদি ম্যাগনেটিজম থেকে আসে। তো এভরি ইয়ার আসবে এরকম কোনো ব্যাপার না, এটা আনইম্পর্টেন্ট টপিক অ্যাকচুয়ালি। ওকে, তা আমরা যেটা করছিলাম আগের দিনকে ইউনিট অ্যান্ড ডাইমেনশন বলেছিলাম। আচ্ছা, ইউনিট অ্যান্ড ডাইমেনশন বলতে গিয়ে একটা জিনিস, এখানে রিলাকটেন্স দেখো অ্যাম্পিয়ার টার্ন পার ওয়েবার বলেছি, এটা ঠিক আছে। আর এর আরেকটা ইউনিট হয় যেটা আমি বলিনি, সেটা একটু লিখে দিচ্ছি এখানে। এক মিনিট। হ্যাঁ, রিলাকটেন্স, আর মিনস রিলাকটেন্স। অ্যানালজিটা কিরকম বলেছিলাম, কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট আই দিয়ে যদি মেনশন করা থাকে তাহলে সেটা ম্যাগনেটিক ফ্লাক্স অ্যানালজি হয়। অ্যানালজি মানে রিলেটেড, মানে কারেন্ট, ইলেকট্রিক সার্কিটে কারেন্ট যেটা বোঝায়, ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্স সেটা বোঝায়। সেম ভাবে ইলেকট্রিক সার্কিটে কন্ডাক্টর যেটা বোঝায়, মানে কন্ডাক্টরের থ্রু দিয়ে ইলেকট্রিসিটি পাস করে। ম্যাগনেটিজম কোথা থেকে পাস করবে, মিডিয়ামের থ্রু দিয়ে। ইফ দেয়ার ইজ নো মিডিয়াম দেয়ার ইজ নো ম্যাগনেটিজম, ইফ দেয়ার ইজ নো কন্ডাক্টর দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি। সিমিলার কনসেপ্ট। দেন ইলেকট্রিক সার্কিটে ভোল্টেজ বা ইএমএফ যেটাকে বলি, ম্যাগনেটিক সার্কিটে এমএমএফ, সেটাকে মানে ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ অ্যানালজি। অ্যান্ড রিলাকটেন্স ফর ম্যাগনেটিক সার্কিট ইজ অ্যানালগাস উইথ দ্য ইলেকট্রিক কারেন্ট সার্কিটস রেজিস্ট্যান্স। এগুলো অলরেডি আমরা আগের দিনকে বলেছিলাম। এখানে একটা ইউনিট আমি এখানে লিখিনি, সেটা একটু লিখে দিচ্ছি আজকে। হেনরি ইনভার্স। ওকে, মোস্ট হেনরি বোধহয় বলেছিল কেউ একজন। এটা আমি একটু বলে দিচ্ছি, এটা হেনরি ইনভার্স হবে। ওকে, হেনরি ইনভার্স হবে। আচ্ছা, তা আমরা এই অবধি করেছিলাম। দ্যাট ইজ আমাদের এইটা কমপ্লিট হয়ে গিয়েছিল, ইউনিট অ্যান্ড ডাইমেনশন কমপ্লিট হয়ে গিয়েছিল। নেক্সট, লজ অ্যান্ড ইকুয়েশন থেকে স্টার্ট করব আজকে। ওকে, লজ অ্যান্ড ইকুয়েশন থেকে স্টার্ট করব। সো আজকের স্লাইড শোটা এখানে নিলাম। ওকে, সো ফার্স্ট যে লটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। আচ্ছা, আমি প্রত্যেকটা ল সম্পর্কে একটু তোমাদের কাছ থেকে শুনতে চাইবো, তোমরা কতটা কি জানো। কারণ এগুলো সব বেসিক ল, ক্লাস 8, 9, 10 স্ট্যান্ডার্ড ল। অ্যাম্পিয়ার্স ল, তাহলে আজকের ফার্স্ট ল অ্যাম্পিয়ার্স ল। তাহলে একটু বলো অ্যাম্পিয়ার্স ল সম্পর্কে যা জানো, ইংলিশ হোক বাংলা হোক যে কোনো ল্যাঙ্গুয়েজে বলো যা জানো। কি করবে? মানে দ্যাট ইজ তুমি যেটা বলছো, এই ম্যাগনেটিক ফিল্ড ইজ জেনারেটেড অ্যারাউন্ড এ কন্ডাক্টর, রাইট? ডাইরেকশন সেটা আলাদা ব্যাপার, বাট মেন কনসেপ্টটা কি, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে একটা কারেন্ট থ্রু কন্ডাক্টরের অ্যাক্রসে যখন কারেন্ট যাবে। ওকে, একদম ঠিকই আছে। তাহলে বেসিক্যালি ওর যে স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট ওয়াইজ ইনফরমেশনটা কি, এইচ ইজ প্রপোর্শনাল টু আই। এইভাবে মনে রাখতে হবে, এইচ ইজ প্রপোর্শনাল টু আই। এবার এগুলোকে তুমি যদি এক্স্যাক্টলি অ্যাম্পিয়ার্স লয়ে লিখতে চাও তাহলে যেটা আসবে, এইচ ইকুয়ালস টু এন আই বাই এল। ওকে, সো হোয়াট ইজ এন, হোয়াট ইজ এল? This n means number of turns and L means length. ওকে, সামটাইমস এটা এরকমও লেখা থাকে h ইকুয়ালস টু এন আই। ওকে, সামটাইমস এরকমও লেখা থাকে h ইকুয়ালস টু কে আই। কনফিউজ হবে না, সিমিলার থিং। একটা এক্সামে এসেছিল, গেটে নয়, ইএসসি এক্সামে, ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশনে, এই কে এর ইউনিট বলতে বলেছিল। সো অ্যাম্পিয়ার্স লয়ে অ্যাম্পিয়ার্স কনস্ট্যান্টের ইউনিট কোশ্চেন কিরম এসেছিল দেখো, কতটা ঘুরিয়ে কোশ্চেন দিয়েছে। হোয়াট ইজ দ্য ইউনিট অফ অ্যাম্পিয়ার্স কনস্ট্যান্ট ইন অ্যাম্পিয়ার্স ল, এরম ভাবে দিয়েছিল কোশ্চেনটা। বলো তো কি হবে? ভেরি ইজি, বলো কি হবে? এলটার লেন্থ, মানে তুমি যদি, আমি তোমাকে একটা বলে দিচ্ছি, ধরো একটা এরকম আছে লেন্থ, ধরো এখানে
50 সেন্টিমিটার। আর এখানে নাম্বার অফ টার্ন কটা আছে দেখো, টার্ন কটা আছে, টার্ন গুনো দেখি। টার্ন কাউন্টিংটা অনেকে জানে না। টার্ন কাউন্ট করো দেখি কটা আছে এখানে, কাউন্ট করে বলো। আচ্ছা, আর কেউ কিছু বলবে নাম্বার অফ টার্ন? আচ্ছা, কেউ বলছো 5টা, কেউ বলছো 6টা, আর কিছু? ভেরি গুড, এক্স্যাক্টলি, ভেরি গুড, ইট ইজ 7 নাম্বার অফ টার্ন। মনে রাখবে এই টার্নের কাউন্টিংটা অনেকে করতে পারে না, দেখেছো? এগুলো আমি পড়াতে পড়াতে সবটা জানি যে কি কতটা কি মানে অ্যাকচুয়ালি কতটা লেভেলে হয় আর কি ব্যাপারটা। আমি বলে দিচ্ছি কাউন্টিংটা। অ্যাকচুয়ালি কি হয় এই যে, হ্যাঁ আমি বলছি, এই যে দেখো, এই যে জায়গাগুলো, এইগুলোই তো নাম্বার অফ টার্ন না অ্যাকচুয়ালি। এগুলো অ্যাকচুয়ালি নাম্বার টার্ন, কাউন্ট করলে 6 পাবে, মনে হবে যেন 6 আছে। বাট এই যে পার্টটা আর এই পার্টটাকে আমি যদি ওভারল্যাপ করাই, তাহলে আবার একটা এরকম টার্ন তৈরি হবে না? দ্যাট মিনস দিস ফার্স্ট হাফ ইজ হাফ টার্ন অ্যান্ড দিন লাস্ট পার্ট ইজ অলসো হাফ টার্ন। সো বেসিক্যালি যতগুলো এরকম টার্ন পাবে, ভিজিবল টার্ন +1 হয়। ওকে? সো বেসিক্যালি নাম্বার অফ টার্ন এখানে, হ্যাঁ, নাম্বার অফ টার্ন এখানে 7টা। ওকে? সো নাম্বার অফ 7টা আর লেন্থ ইকুয়ালস টু 50 সেন্টিমিটার। সো হোয়াট উইল বি দ্য ভ্যালু? ভ্যালু উইল বি 7/50। ইট ইজ ভেরি ইজি। বাট নাও টেল মি হোয়াট উইল বি দ্য কনস্ট্যান্ট কে ইউনিট? ইউনিট কত হবে? যেটা কোশ্চেন এসেছিল। হ্যাঁ, মিটার ইনভার্স বলতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি আরেকটা অপশনে মিটার ইনভার্স ছিল না। ছিল হচ্ছে টার্ন পার মিটার। টার্ন পার মিটার। হুম, টার্ন পার মিটার এটা। হ্যাঁ, অবশ্যই। যেভাবে অ্যাম্পিয়ার টার্ন একটা ইউনিট হয়। এমএমএফ এর ইউনিট কি? অ্যাম্পিয়ার টার্ন না? তাহলে দ্য টার্ন ইটসেলফ ইজ এ ইউনিট, কনসিডার করা হয়। ওকে, সো দেখো অ্যাম্পিয়ারস ল থেকে এরকম লেভেলের কোশ্চেন আসতে পারে। মেন কনসেপ্টটা কি? তোমাদের ল্যাঙ্গুয়েজ পড়ার দরকার নেই, জাস্ট কনসেপ্টটা বোঝো। এ কন্ডাক্টর ইজ ক্যারিং সাম কারেন্ট অ্যান্ড অ্যাজ পার দ্য ল দেয়ার ইজ এ প্রোডাকশন অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড ইট। ওকে, এবার এই কনসেপ্টটাকে আমরা সার্কিটে কিভাবে রিপ্রেজেন্ট করব? একটা ইন্ডাক্টর দিয়ে। ওকে, সো দিস ইন্ডাক্টর হ্যাভ এ ইকুইভ্যালেন্ট নাম্বার অফ টার্ন বেসিক্যালি। ওকে, সো এই হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। আচ্ছা, অ্যাম্পিয়ার্স ল থেকে আর কিছু বলতে হবে কিনা দেখে নিচ্ছি। অ্যাম্পিয়ার্স ল থেকে হ্যাঁ, একটা এখানে আসে, সেটা হচ্ছে বি আর এইচ এর রিলেশন। অ্যাম্পিয়ার্স ল এর মধ্যেই ঢোকে এটা। বি ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ। ওকে, সো হোয়াট ইজ মিউ? হ্যাঁ, এই মিউটা বলতে গিয়ে আমি আগের দিন ক্লাসে একটা জিনিস অ্যাড করবো। আচ্ছা, আগে একটু বলে নাও হোয়াট ইজ মিউ। এক্স্যাক্টলি, পারমিয়াবিলিটি কনস্ট্যান্ট। সো এবার যদি বলি হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ পারমিয়াবিলিটি, অর হোয়াট ইজ দ্য ইউনিট অফ পারমিয়াবিলিটি? দেখো পারমিয়াবিলিটি ভেরি ইজি। আচ্ছা, আমি এটা বলার আগে আমি আগের দিন ক্লাসে একটা জিনিস অ্যাড করতে চাইছি। এখানে আমি সেটা অ্যাড করিনি এই অ্যানালজিতে। ওকে, আরেকটা পার্ট আমি এখানে অ্যাড করছি। হুম, এটা হচ্ছে ইলেকট্রিক সার্কিটে পারমিটিভিটি অ্যান্ড ম্যাগনেটিক সার্কিটে পারমিয়াবিলিটি, সেম থিং। অ্যান্ড পারমিয়াবিলিটি অ্যান্ড পারমিটিভিটি আর সেম থিং অ্যাকচুয়ালি। ইলেকট্রিক্যাল সার্কিটে পারমিটিভিটি কি বলে? বলে দ্য অ্যাবিলিটি টু পারমিট দ্য ইলেকট্রিক ফ্লাক্স পাসিং থ্রু এ পার্টিকুলার মিডিয়াম। কি বললাম? দ্য অ্যাবিলিটি টু পারমিট দ্য ইলেকট্রিক ফ্লাক্স পাসিং থ্রু এ পার্টিকুলার মিডিয়াম। So permeability or permittivity depends on the particular medium. Okay, so medium to medium permittivity চেঞ্জ হয়। সো এজন্য পারমিটিভিটি দুরকম ভ্যালু হয়, একটা হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি, একটা রিলেটিভ পারমিটিভিটি। অ্যান্ড রিলেটিভ পারমিটিভিটিটা কি একটু বলে দিচ্ছি। দিস ইজ মিউ। ওকে, মিউ ইকুয়ালস টু মিউ নট ইন্টু মিউ আর। দিস ইজ দ্য ফর্মুলা। অ্যান্ড হোয়াট ইজ মিউ নট? ইট ইজ পারমিটিভিটি অফ এয়ার মিডিয়াম অর ফ্রি স্পেস। এই ভ্যালুটা তোমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, এই ভ্যালুটা কত? 8.85 ইন্টু 10⁻⁻12 ইউনিট হেনরি পার মিটার। এই ইউনিটগুলো কিন্তু খেয়াল রেখো, ইউনিট। হ্যাঁ,
ও সরি, আমি কোনটা লিখে দিয়েছি, সরি। হ্যাঁ, ওটা এপসাইলনের ভ্যালু। সরি, মিউ নট এর ভ্যালুটা নয়। মিউ নট এর ভ্যালুটা দেখো, মিউ নট এর ভ্যালুটা মুখস্থ করার থেকে সবথেকে ভালো হয় যেটা তোমরা করবে, মিউ নট বাই 4 পাই এর ভ্যালু মুখস্থ করো। কারণ এটাই আমাদের লাগবে, তাই না? 10 টু দি পাওয়ার কত হয়? 7 মাইনাস 7। সো অ্যাকচুয়ালি মিউ নট তাহলে কত হবে? মিউ নট ইকুয়ালস টু 4 পাই ইনটু 10 টু দি মাইনাস 7। দিস ইজ মিউ নট। সরি, আমি ওটা লিখে দিয়েছিলাম। হ্যাঁ, এপসাইলন নটের ভ্যালুটা হচ্ছে 8.85 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12। ওকে, এটা ইউনিট হেনরি পার মিটার আর এটা হচ্ছে ফ্যারাড পার মিটার। ওকে, সো এটা হচ্ছে মিউ নট। অ্যান্ড হোয়াট ইজ মিউ আর? ইট ইজ রিলেটিভ পারমিয়াবিলিটি। রিলেটিভ পারমিয়াবিলিটি। আচ্ছা বলো তো, রিলেটিভ পারমিয়াবিলিটি মানে কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি রিলেটিভ পারমিয়াবিলিটি মানে হচ্ছে মিউ আর ইকুয়ালস টু মিউ বাই মিউ নট, না? একদম সিম্পল, দেখো এখান থেকে তুমি পাচ্ছ মিউ বাই মিউ নট। মিউ আর হচ্ছে মিউ বাই মিউ নট, এই রিলেশন থেকেই পাচ্ছ। সো মিউ মিনস পার্টিকুলার মিডিয়াম। এর জন্য কি করি, আমি যখন পড়াশোনা করেছিলাম এখানে মিউ এম দিয়ে বলেছিলাম। আমি নিজের মতন এটা তৈরি করে নিয়েছিলাম মিউ এম। ওয়াই মিউ এম? বিকজ মিউ এম মিনস মিডিয়ামের পারমিয়াবিলিটি। হোয়াট এভার মিডিয়াম ইট ইজ, দ্য ভ্যালু অফ দ্য পারমিয়াবিলিটি। So mu m means medium এর permeability. It may be suppose whatever it may be 1.2 into 10 to the minus 9, whatever it may be. হ্যাঁ, এটা একটা এক্সাম্পল আমি ধরে নিলাম। আর মিউ নট এর ভ্যালু তো ফিক্সড। সো মিউ নট ইকুয়াল মিউ আর ইকুয়ালস টু কি হবে? মিউ এম বাই মিউ নট। জাস্ট এই রেশিও। সো ইট শুড বি ইউনিটলেস কোয়ান্টিটি। ইট শুড বি ইউনিটলেস কোয়ান্টিটি, মনে রাখবে। জাস্ট একটা কি হবে? একটা কোফিসিয়েন্ট হবে। সো ইট মে বি এইভাবে করে। অ্যাকচুয়ালি মিউ আরটা কেন আমরা পড়বো? আমরা বলবো 2 টাইমস অফ এয়ার, 3 টাইমস অফ এয়ার, 1.2 টাইমস অফ এয়ার, এইভাবে রিপ্রেজেন্ট করার জন্য। ওকে, সো মিউ আরকে আমরা কিভাবে সিগনিফিকেন্সটা কি ধরবো আমরা? হাউ মাচ অর হাউ মেনি টাইমস, ওকে, অফ দ্য পারমিয়াবিলিটি ক্যান প্রডিউস বাই এ পার্টিকুলার মিডিয়াম দেন দ্য এয়ার মিডিয়াম। এটাই হচ্ছে মিউয়ারের কনসেপ্ট। মানে কতটা বেটার বা কতটা খারাপ, মানে ইট মে বি 0.7, ইট মে বি 0.6, খারাপও হতে পারে, ভালো না হয়, খারাপ হতে পারে। একের কম মানেই খারাপ, একের বেশি মানেই ভালো, তাই না? মানে মোর দ্যান লেস দ্যান কনসেপ্ট। ওকে, সো মিউয়ার মিনস, হ্যাঁ, হ্যাঁ, এটা পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, এটা পারমিয়াবিলিটি অফ মিডিয়াম। সো এদের রেশিওটাই হচ্ছে মিউয়ার। সো ইট হ্যাজ সাম ভ্যালু অ্যাকচুয়ালি, কোফিসিয়েন্ট, ইউনিটলেস কোফিসিয়েন্ট। তাহলে এইগুলোর ইউনিটগুলো একটু খেয়াল রেখো, কোনটা ইউনিটলেস, কোনটার কি ইউনিট হয়, কোনটার কি ভ্যালু হয়। So B equals to mu H. So mu means mu naught into mu r. Okay. So complete relation আমি যদি বলি, B equals to কি হবে? Ampere's law এর complete relation, ফাইনাল আমি কনক্লুড করছি Ampere's law. B equals to mu into H. So just mu multiply করে দাও এর সাথে। So mu should be multiplied with it. So that means mu naught mu r Ni by L. Okay. সো এই রিলেশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর সলিনয়েড। দেখবে এখান থেকেই সলিনয়েডের ইকুয়েশন তৈরি হয়ে যায়। আমরা বলবো, আমরা আস্তে আস্তে আসবো ওয়ান বাই ওয়ান। সো দিস ইজ মাই ফার্স্ট ল, ইট ইজ অ্যাম্পিয়ার্স ল। যা বললাম এইটুকুনি কালেকটিভলি তোমরা পড়াশোনা করো, এর বাইরে থেকে কিছু আসবে না ল রিলেটেড কোনো কোশ্চেন, অ্যাম্পিয়ার্স ল রিলেটেড অন্তত। ওকে, নেক্সট যেটা আমরা পড়বো এরপরে সেটা হচ্ছে কর্ক স্ক্রু রুল। এটা রুল, এটা কোনো ল নয়। কর্ক স্ক্রু রুল। কর্ক স্ক্রু রুলটা কি বলে? জাস্ট দুটো ছবি মনে রাখো, দুটো ফিগার মনে রাখলেই তোমরা পারবে। ব্যাস, এই ছবিটা শুধু মনে রাখো, তাহলেই এনাফ। ব্যাস, দিস টু ফিগার ইজ মোস্ট ইম্পর্টেন্ট কর্কস্ক্রু রুলে। আচ্ছা, এখানে কি ক্রস কনভেনশন ডট কনভেনশন? ক্রস কনভেনশন মিন্স কি? একটা অ্যারো, সাপোজ একটা অ্যারো আমরা কিরম ভাবে করি, এরকম একটা অ্যারো করি। অ্যারো মানে দ্যাট ইজ যেটা বাংলায় বলে তীর আর কি, অ্যারো। সো হোয়েন অ্যারো ইজ মুভিং ফ্রম এ, মানে একটা পয়েন্টস থেকে যদি চলে যায়, দ্যাট ইজ ব্যাকওয়ার্ড পয়েন্ট। মানে ব্যাক সাইড দেখতে কেমন হয়? ক্রসের মতন হয়। তুমি যদি ব্যাক সাইড ব্যাক ভিউ দেখো, এক্স্যাক্টলি ব্যাক ভিউ, ইট লুকস লাইক এ ক্রস, অ্যান্ড ফ্রম টপ ভিউ ইট লুকস লাইক এ পয়েন্ট। সো হোয়েন দ্য কারেন্ট ইজ কামিং আউট ফ্রম দ্য স্ক্রিন, তুমি স্ক্রিনের সামনে বসে আছো, সে ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, ট্যাব হোক, হোয়াট এভার।
সো স্ক্রিনের সামনে যখন বসে আছো, মনে করো স্ক্রিন থেকে কিছু বেরিয়ে আসছে। সো ইফ দ্য কারেন্ট ইজ কামিং আউটসাইড ফ্রম দ্য স্ক্রিন টুয়ার্ডস ইউ, then the magnetic field associated with it should be in anti-clockwise direction. So it should be in anti-clockwise direction. And if we consider the current is moving towards the screen from you, তোমার থেকে স্ক্রিনের দিকে চলে যাচ্ছে, তখন তুমি অ্যারোর কোন পার্টটা দেখতে পারবে? It should like a cross, that is a back side of the arrow. So if the back side of the arrow represents the current direction, then the associated magnetic field should be in clockwise. ওকে, সো এই রিলেটেড কিছু ইনফরমেশন ওয়াইজ কোশ্চেন আসতে পারে, কিছু দিতে পারে, ফিগার এঁকে দিতে পারে কোনটা ট্রু কোনটা ফলস, বা কোনটা অ্যাকসেপ্টেবল কোনটা নট অ্যাকসেপ্টেবল, এরকমভাবে দিতে পারে। ঠিক আছে, যাক এইটুকুনি মনে রাখলেই হবে। সো কারেন্ট ডাইরেকশন অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। সো এটা কিন্তু উল্টোও হতে পারে। আমি আরেকটা কথা বলে দিচ্ছি, কক্সটু রুলের দুটো কনসেপ্ট। একটা হচ্ছে ইফ কারেন্ট ইজ গোয়িং অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রডিউসড, এটা হতে পারে। আইদার অর ম্যাগনেটিক ফিল্ড ইজ দেয়ার অ্যান্ড এ কন্ডাক্টর ইজ প্রেজেন্ট, দ্য কারেন্ট ইজ ইন্ট্রোডিউসড ইন্টু ইট। মানে কি বললাম, কর্কস্ক্রু রুলে দুটো অ্যাপ্লিকেশন হয়। একটা হচ্ছে ইলেকট্রিসিটি, দ্যাট ইজ কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড, আরেকটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য কারেন্ট, দুটোই একই কনসেপ্টে। ইফ উই কনসিডার দ্য ক্লকওয়াইজ ম্যাগনেটিক ফিল্ড, then the current should follow this cross convention. If we consider the anti-clockwise magnetic field, then the current will introduce into as a dot convention. ওকে, মানে আমি একটু একটু ভালো করে বলছি, সাপোজ একটা কন্ডাক্টর আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট রয়েছে, কিরকম ভাবে রয়েছে, ম্যাগনেটিক ফিল্ডটা সাপোজ এরকম ভাবে মুভমেন্ট হচ্ছে, তোমরা নিজেরাই বলবে, আমি কিছু বলবো না। সাপোজ ফাই ইজ প্রেজেন্ট লাইক দিস ফাই, তাহলে বলো কারেন্ট ডাইরেকশন কোনটা হবে? এটা হবে নাকি এইটা হবে? কোন ডাইরেকশন হবে? মানে দ্যাট ইজ লেফট, মানে এই যেটা মুছে দিলাম এইটা হবে, তাই তো বলছো? আচ্ছা, তাহলে দেখি এবার জাস্টিফাই করি। আমি এখনো জাস্টিফাই করিনি, জাস্টিফাই করি। দিস ইজ ক্লকওয়াইজ, রাইট? দিস ইজ ক্লকওয়াইজ মোশন। সো ক্লকওয়াইজ মোশন মিন্স, দেখো এই ফিগার অনুযায়ী ক্লকওয়াইজ মোশন মিন্স outward. Clockwise motion means outward. So if we consider clockwise motion, then suppose you are sitting here, suppose you are sitting here, তাহলে তোমার দিক থেকে তুমি কি ক্লকওয়াইজ দেখবে এটা? তাহলে তোমার দিকে আসবে না তোমার দিক থেকে চলে যাবে মনে হবে? মানে কি বলছি বুঝতে পারছো না? Suppose current direction this one, sorry, magnetic field direction this one, so this one the magnetic field, so current in between this a conductor is there. So it is clockwise motion. So clockwise motion means current will be flowing towards screen. Current will be flowing, এইটা এই কেসটা হচ্ছে না, কারেন্ট উইল বি ফ্লোয়িং টুয়ার্ডস স্ক্রিন। টুয়ার্ডস স্ক্রিন মানে তুমি যদি এখানে থাকো, সো কারেন্ট ডাইরেকশন শুড বি টুয়ার্ডস স্ক্রিন, নট টুয়ার্ডস ইউ, ইট ইজ টুয়ার্ডস স্ক্রিন। And if we consider the opposite direction of magnetic field, then current will be coming to the from the screen to you. Okay, সেটা রাইট হ্যান্ড রুল লেফট হ্যান্ড রুল প্রিন্সিপাল তো তোমার মোটর জেনারেটরের কনসেপ্টে আসবে, এখানে তো মোটর জেনারেটর এখন আসছে না। এই তো ক্রক্সস্ক্রু রুল অনুযায়ী, সেটাই তো বললাম। কিভাবে বুঝবে আরেকবার বলছি, দেখো, যদি ক্লকওয়াইজ ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে কারেন্ট উইল মুভ অ্যাজ এ ডট কনভেনশন, তাই হলো এখানে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে কারেন্ট উইল ইন্ট্রোডিউস অ্যাজ এ ডট কনভেনশন। সিম্পল, এই দুটো ল্যাঙ্গুয়েজ। এবার তুমি যেটা বলছো লেফট হ্যান্ড রুল রাইট হ্যান্ড রুল, সেটা তো চলে যাচ্ছে মোটর জেনারেটরে, সেটা তো এখানে নয়। এখানে জাস্ট হোয়াট এভার কারেন্ট ইজ ফ্লোয়িং এনি সার্কিট, কোনো মোটরিং প্রিন্সিপাল জেনারেটিং প্রিন্সিপাল নয় এটা। জাস্ট এ কারেন্ট, এ সার্কিট ইজ দেয়ার, এ কারেন্ট ইজ মুভিং, অর এ ম্যাগনেটিক ফিল্ড ইজ দেয়ার অ্যান্ড কারেন্ট ইজ প্রেজেন্ট, কন্ডাক্টর ইজ প্রেজেন্ট, যে কোনো একটা। হয় ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, কন্ডাক্টর রয়েছে, কারেন্ট ইন্ট্রোডিউস হবে। আইদার অর এটাও হতে পারে, অথবা আম, একটা কারেন্ট ইন্ট্রোডিউস হয়ে আছে সার্কিটের থ্রু দিয়ে, তার অ্যাক্রসে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে।
ঠিক আছে? এটা ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড প্রিন্সিপাল নয়। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড প্রিন্সিপালে তো দুটো ইনপুট থাকে। একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, একটা কারেন্ট থাকে। তখন একটা মোশন আসে। সেটা তো আলাদা রুলস। ওকে চলো তাহলে আমরা নেক্সট মুভ করছি। কর্কস্ক্রু রুল এই অবধি। হ্যাঁ, এবার তুমি যেটা বলছো সেটাতে আমি আসবো। ফ্লেমিংস রুল। থার্ড ওয়ান ফ্লেমিংস রুল। এইটায় তুমি দেখো তুমি যেটা বলছো সেটা বুঝতে পারবে। ফ্লেমিংস রুল। এবার ফ্লেমিংসের দুটো রুল আছে। একটা লেফট হ্যান্ড রুল, একটা রাইট হ্যান্ড রুল। লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল। লেফট হ্যান্ড রুলটা কি? লেফট হ্যান্ড রুল হচ্ছে ফর মোটরিং প্রিন্সিপাল। এটা মনে রাখো, এটা কিন্তু অনেক বেসিক জিনিস। অ্যান্ড রাইট হ্যান্ড রুল হচ্ছে ফর জেনারেটিং প্রিন্সিপাল, ফর জেনারেটিং প্রিন্সিপাল। সো লেফট হ্যান্ড ফর মোটর, রাইট হ্যান্ড ফর জেনারেটর। ওকে, সো তিনটে অ্যাক্সিস তোমাকে ফাইন্ড করতে হবে। ফার্স্ট থ্রি ফিঙ্গার অফ ইয়োর লেফট হ্যান্ড, জাস্ট স্ট্রেচ ইট। ফার্স্ট থ্রি ফিঙ্গার অফ ইয়োর লেফট হ্যান্ড, স্ট্রেচ ইট অ্যাজ এ 90 ডিগ্রি টু ইচ আদার। এই ধরে নাও, দিস ইজ ইয়োর থাম্ব, this is your index finger, and this is your, it is called as a middle finger suppose. So thumb, index finger and middle finger, these three fingers are stretched as 90 degree to each other. তখন কি হবে? তখন মোটরিং প্রিন্সিপাল একটা জিনিস বলো আমাকে, মোটরিং প্রিন্সিপালে ইনপুট কি? হোয়াট আর দ্য ইনপুটস অফ মোটর অ্যান্ড হোয়াট ইজ দ্য আউটপুট অফ মোটর, বলো? মানে মেকানিক্যাল। Yes, it is electrical input, obviously electrical input. Say it is current, আমি কারেন্ট ধরলাম, ওকে। অ্যান্ড আউটপুট হচ্ছে মেকানিক্যাল। মেকানিক্যাল, সে ইট ইজ টর্ক ইন্টু স্পিড। মাইন্ড ইট ওয়ান থিং, একটা জিনিস খেয়াল রেখো যে ইলেকট্রিক্যাল ইনপুট কিন্তু একটা নয়। এখানে অনেকেই একটা জিনিস কনফিউজড হয়ে যায় যে ইলেকট্রিক্যাল ইনপুট ফাইন, ইট ইজ কারেক্ট, বাট ইলেকট্রিক্যাল ইনপুট ইজ নট ইট ইজ নট সাফিসিয়েন্ট ফর মোটর। ইট শুড হ্যাভ সাম ম্যাগনেটিক ইনপুট অলসো। ম্যাগনেটিক ইনপুট শুড বি দেয়ার, সো দ্যাট মিন্স ফ্লাক্স ফাই। এবার তুমি বলবে যে ম্যাগনেটিক কই, আমরা তো কিছু দিই না। তাই মোটরের আমি যখন মেশিন পড়াবো তোমাদের, মেশিন স্টার্ট করব, একদম মেশিনের বেসিক কনসেপ্টটা আমি একটু বলে দিচ্ছি। জেনারেলি কি হয়, একটা ইলেকট্রিক্যাল ইনপুট হয়, অবভিয়াসলি ইলেকট্রিক্যাল ইজ দ্য ইনপুট, ইলেকট্রিক্যাল ইনপুট, electrical input, and mechanical output, mechanical output, obviously it is correct. But electrical input কে নিয়ে একটা ডোমেনে পাঠানো হয় যে কি করে, ইলেকট্রিক টু ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। দিস ম্যাগনেটিক ফিল্ড অলসো ইনপুট। তাই তো ফিল্ড সিস্টেম। মনে করো শান্ট এক্সাইটেড ডিসি মোটর, সিরিজ এক্সাইটেড ডিসি মোটর, কম্পাউন্ড এক্সাইটেড ডিসি মোটর। কি করেছিলাম আমরা? একটা আর্মেচার পড়েছিলাম এরকম, আর্মেচারে সাপ্লাই দিয়েছিলাম, সাপোজ সাপ্লাই দিয়েছিলাম। আর এই আর্মেচার থেকে একটা সার্কিট টেনে নিয়ে একটা ফিল্ড ড্র করেছিলাম। সেই ফিল্ড কি করছিল? ফ্লাক্স জেনারেট করছিল। আর ফ্রম দ্য সেম সোর্স, সো কারেন্ট ইজ কামিং অ্যাজ এ আইএস। দিস কারেন্ট ইজ সেগ্রিগেটেড ইন্টু টু পার্টস। ফার্স্ট পার্ট ইজ মুভিং থ্রু দ্য ফিল্ড, অ্যানাদার পার্ট ইজ মুভিং থ্রু দ্য আর্মেচার। সো কারেন্ট ইলেকট্রিক্যাল এনার্জি কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স তৈরি করছে, তাই না? তাহলে ইট ইজ ফর সেপারেট, এই সরি, ইট ইজ শান্ট এক্সাইটেড, অ্যান্ড ফর সিরিজ এক্সাইটেড অলসো সেম থিং। মানে ইলেকট্রিক্যাল ইনপুটকে নিয়েই কিন্তু আমি একটা ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট করছি। সো আমি কি কি কনসিডার করছি? আই অ্যাজ এ ইনপুট, ফাই অ্যাজ এ ইনপুট। সো টু ইনপুটস আর দেয়ার অ্যান্ড ওয়ান আউটপুট, ইট ইজ টর্ক ইন্টু স্পিড। Maybe it is as a less torque, higher speed, or higher speed, lower speed, higher torque. ওকে, সেটা তোমাদের অ্যাপ্লিকেশন ওয়াইজ ডিপেন্ড করে। যেমন শিয়ালদা স্টেশনে তুমি চলে যাবে বা হাওড়া স্টেশন চলে যাবে, দেখবে বড় বড় ফ্যান ঘুরছে উপরে, খুব স্লো স্পিডে ঘুরছে, খুব অল্প স্পিডে ঘুরছে, কিন্তু নিচে দাঁড়াবে প্রচুর হাওয়া। ওটা টর্ক বেশি, স্পিড কম, বাট পাওয়ার শুড বি কনস্ট্যান্ট। পাওয়ার ইকুয়ালস টু অ্যাকচুয়ালি টি ইন্টু ওমেগা, তাই না? এই সমস্ত গুলো আমরা পড়বো মেশিন যখন স্টার্ট করবো, দেখবে মেশিন ভেরি মাচ ইন্টারেস্টিং সাবজেক্ট। মানে মোস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট মেশিন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, আমার কাছে অন্তত, অ্যাজ পার মাই চয়েস। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট ইজ মেশিন, বাট মোস্ট টাফেস্ট অলসো। টাফেস্টও, বাট একবার বুঝে গেলে খুব ইন্টারেস্ট লাগবে। ঠিক আছে, তা পাওয়ার ইকুয়ালস টু টর্ক ইন্টু স্পিড। টর্ক বাড়লে স্পিড কমবে, স্পিড বাড়লে টর্ক কমবে। দুটো সাইমালটেনিয়াসলি তুমি বাড়াতে পারো না ফর এ কনস্ট্যান্ট পাওয়ার মেশিন। পাওয়ার ইজ কনস্ট্যান্ট।
একটা ডিজাইন অফ মেশিন তুমি যদি ডিজাইন করো একটা পাওয়ারের জন্য কনস্ট্যান্ট হয়ে যায়, এই জন্য 50 কিলোওয়াট, 100 কিলোওয়াট, হোয়াট এভার ইট ইজ, বাট ইট ইজ কনস্ট্যান্ট। বাট তুমি যদি টর্ক বাড়াও স্পিড কমবে, স্পিড বাড়লে টর্ক কমবে একদম। সো যাই হোক, কারেন্ট ইজ এ ওয়ান ইনপুট, ফ্লাক্স ইজ অ্যানাদার ইনপুট, অ্যান্ড অনলি আউটপুট ইজ মেকানিক্যাল। সো এবার আমি এখানে ফিরে আসি। সো এই যে তিনটে ফিঙ্গার তুমি স্ট্রেচ করেছো 90 ডিগ্রি টু ইচ আদার, সো দিস থ্রি ফিঙ্গার, এই এই থামটা হচ্ছে আউটপুট, মনে রাখবে। দেখো আমি একটা জিনিস তোমাদের বলে দিই, থাম ইজ অলওয়েজ আউটপুট। এখানে থাম ইজ আউটপুট। কেন এটা থাম পাবে? হ্যাঁ, তো কি অসুবিধা? আমি তো যেমন খুশি করে প্লেস করতে পারি। তুমি এভাবে প্লেস করো এই অনুযায়ী। থাম্বটা, আচ্ছা লেফট হ্যান্ড রুল। হ্যাঁ, আইটা উল্টো করে দিয়েছি। সরি, সরি। হ্যাঁ, ঠিক, ঠিক। আইটা উল্টো করেছি। থাম্বটা ওপাশে হবে অ্যাকচুয়ালি। হুম, হুম। ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। দাঁড়াও। এটা আঁকার সময় উম দেখো, আমি থাম্বটা ধরো এখানেই আঁকার চেষ্টা করছি। হুম, তাহলে এই হবে, এই হবে। থাম্বটা তুমি যদি এরকম করো, আইটা ইনডেক্স ফিঙ্গারটা এদিকেই যাচ্ছে। আর এদিকে মিডল ফিঙ্গারটা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে এবার। এবার ঠিক আছে। হ্যাঁ, থাম্ব ইজ দ্য আউটপুট। সাপোজ থাম্ব ইজ দ্য আউটপুট, ওকে? থাম্ব ইজ দ্য আউটপুট। তাহলে বাকি যে দুটো ইনপুট আছে এখানেই কনসিডার হবে। তাহলে ইনডেক্স ফিঙ্গারে কোনটা হবে বলো দেখি? মিডল ফিঙ্গারে কারেন্ট, ইনডেক্স ফিঙ্গারে ফ্লাক্স। ঠিক আছে? আই দিয়ে যেটা সেটা ফ্লাক্স। মানে উল্টো, কারেন্টের উল্টো। ঠিক আছে? আই মিনস আমরা কারেন্ট ধরি, কিন্তু এখানে আই মিনস ইনডেক্স ফিঙ্গার ধরো আমি ধরলাম। তাহলে একটা কাজ করি, এটাকে স্মল আই করে দিই। তাহলে মিডল ফিঙ্গার উইল রিপ্রেজেন্ট কারেন্ট, index finger it represent flux, and torque represents mechanical power. So pm, suppose mechanical power, t into omega না লিখে এখানে mechanical power লিখি, pm, pm। ওকে, সো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল থেকে কি কি জানতে হবে? কোন ফিঙ্গার কি ডিফাইন করে, আর এটা কোথায় অ্যাপ্লিকেবল হয়, আর যেটুকুনি যা বললাম ব্যাস এটুকুনি এনাফ। আর কোথায় অ্যাপ্লিকেশন? ইয়েস, ইট ইজ ডিসি মোটর, ইন্ডাকশন মোটর, হোয়াট এভার, এনি মোটরিং প্রিন্সিপালে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যাপ্লিকেবল হয়। সো ফাই মিনস, আমি একটু আরেকবার ভালো করে করে দিচ্ছি, রাইট হ্যান্ড রুলটা এখানে মুছে দিই, দরকার নেই, পরে করবো। এখানে আরেকবার একটু কনক্লুশন করি। কারেন্টকে ডিফাইন করে মিডল ফিঙ্গার, ফ্লাক্সকে ডিফাইন করে ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার। এই দুটো হচ্ছে ইনপুট, এই দুটো হচ্ছে ইনপুট। দেন মেকানিক্যাল পাওয়ার উইল বি অ্যাজ এ আউটপুট ডিফাইন্ড বাই থাম্ব, থাম্ব ফিঙ্গার। সো ইট ইজ আউটপুট। ওকে, সো টু ইনপুটস ওয়ান আউটপুট ফর মোটর, মনে রাখবে। So now I move into the generating, that is right hand rule. So right hand rule কি হবে? Right hand rule. So এই ফিগারটা অ্যাকচুয়ালি আগে যেটা এঁকেছিলাম সেটা হবে। কারেন্টটা জাস্ট উল্টো করে দাও তাহলেই হবে। থামটা এদিকেই থাক, কারেন্টটা এদিক করে দাও, আর মিডিল ফিঙ্গার যেমন আছে থাক, তাহলেই দেখবে ম্যাচ খেয়ে যাবে। ওকে, সো এখানে উল্টো, এখানে ইনপুট কি কি হবে? ইট ইজ অ্যাক্টস অ্যাজ, আচ্ছা এটা জেনারেটরে হয়, জেনারেটরে ইনপুট কি কি বলো? এখানেও দুটো ইনপুট। Mechanical energy, that is pm, is the input, and magnetic field is also input. Magnetic field is also input, and output equals to only electrical. সো এখানে একইভাবে তুমি যদি কনসিডার করো, সো আউটপুট হচ্ছে এখানে মিডিল ফিঙ্গার, দিস ইজ দ্য আউটপুট, মিডিল ফিঙ্গার। আগেরটা কি ছিল দেখো, কারেন্ট কোথায় রিপ্রেজেন্ট করেছিল, কারেন্ট মিডিল ফিঙ্গার, সো এখানে আউটপুটটা হচ্ছে মিডিল ফিঙ্গার। সো কারেন্ট রিমেইন সেম। সো মিডিল ফিঙ্গার, এটা হচ্ছে মিডিল ফিঙ্গার, ওকে, এমএফ, মিডিল ফিঙ্গার। And torque is sorry, torque na, it is thumb. Thumb finger represents the mechanical pm, so it is pm.
mechanical force, and I means flux phi. Similar thing. ওকে, তাহলে এটা জেনারেটিং প্রিন্সিপালে হচ্ছে। এবার জেনারেটিং প্রিন্সিপালের ব্লক ডায়াগ্রামটা একটু দেখে নিই, যেভাবে মোটরেরটা দেখলাম। কি হচ্ছে, একটা ডোমেন যে কিনা ইলেকট্রিক্যাল সরি মেকানিক্যাল ইনপুট নিচ্ছে, মেকানিক্যাল ইনপুট নিচ্ছে আর ইলেকট্রিক্যাল আউটপুট নিচ্ছে। এবার এখানে একটা কনফিউশন আছে। কনফিউশন মানে কি, দুটো ডায়লেম্মা হয় অনেকের, যে আমরা তো ইলেকট্রিক্যাল থেকেই তো মানে আউটপুট থেকেই তো একটা সেকশন নিয়ে কনভার্ট করে ফ্লাক্স হিসেবে ইনপুট দিই। তাহলে লক্ষ্য করো, এইটা হচ্ছে তোমাকে বলে ফিড ব্যাক কন্ট্রোল। এটাকে ফিডব্যাক কন্ট্রোল বা ফিডব্যাক সিস্টেম। এটা আউটপুটকে ইনপুটে ঢুকানো হচ্ছে। সাম আউটপুট ইজ কামিং ইনটু ইনপুট, দিস কনসেপ্ট ইজ কল্ড ফিডব্যাক, ফিডব্যাক কনসেপ্ট। বাট এখানে এখানে ফিড ফরওয়ার্ড কনসেপ্ট মনে রাখবে, এটাকে বলে ফিড ফরওয়ার্ড কনসেপ্ট। এই টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফিড ফরওয়ার্ড, ফরওয়ার্ড অ্যাকশন, কনসেপ্ট না বলে অ্যাকশন বলো। ফিড ফরওয়ার্ড অ্যাকশন হয় মোটরে, আর এখানে হয় ফিডব্যাক অ্যাকশন। ফিডব্যাক মানে কি, আউটপুট কামিং ইনটু অ্যাজ এ ইনপুট or addition of input. সো ফিডব্যাক অ্যাকশন তোমরা জানো, কন্ট্রোল সিস্টেমে পড়েছো। আউটপুটকে নিয়ে একটা সামেশন, সামিং পয়েন্টের থ্রু দিয়ে নিয়ে ইনপুটে দেওয়া হচ্ছে, তোমরা পড়েছো। এরপরে যখন ব্লক ডায়াগ্রাম পড়বে জেনারেটর প্রিন্সিপ মোটরের, বাট তোমাদের সিলেবাসে নেই ওটা বোধহয়, ওটা ওই এমটেকে আছে, আমরা পড়েছিলাম যে ব্লক ডায়াগ্রাম অফ ডিসি জেনারেটর, ব্লক ডায়াগ্রাম অফ মানে দ্যাট ইজ, তুমি বলতে পারো যে ল্যাপ্লাস ডোমেন, ল্যাপ্লাস ডোমেনে একটা ডায়াগ্রাম কি হয়। হ্যাঁ, এগুলো যেমনভাবে বললাম যে কন্ট্রোল সিস্টেম, অ্যাডভান্স কন্ট্রোল সিস্টেমও আছে, সেরকমভাবে অ্যাডভান্স মেশিনেও আছে এটা। অ্যাডভান্স মেশিনেও কিন্তু হয় এগুলো, পড়তে হয়। আমার মেশিন 3 ছিল। 4th ইয়ারে একটা পেপার ছিল আমাদের, ইলেকটিভ পেপার ছিল। এখানে পাওয়ার সিস্টেম 3, মেশিন 3 আর কন্ট্রোল। আমাদের সময় কন্ট্রোল 1, 2, 3 3 টে কন্ট্রোল ছিল। কন্ট্রোল 3, তার মধ্যে কে কোনটা চয়েস করবে? আমি মেশিন 3 চয়েস করেছিলাম, তখন আমরা এটা পড়েছিলাম। এবং অনেকে কন্ট্রোল 3 চয়েস করেছিল, তখনও তারাও এটা পড়েছিল। তাই এটা কি হচ্ছে, এটা ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন আর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বলে এটাকে অনেক সময়। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ ডিসি মোটর, ডিসি জেনারেটর, ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন জেনারেটর না, ট্রান্সফরমার, হ্যান ত্যান এগুলো সবার আছে আরকি। ঠিক আছে? তাহলে এটাকে বলে ফিডব্যাক অ্যাকশন। ঠিক আছে? আউটপুট ইজ কামিং ইনটু অ্যাজ এ ইনপুট। অ্যান্ড এটা হচ্ছে ইনপুট ইজ অলসো অ্যাক্টস অ্যাজ অ্যানাদার সেকশন ইনপুট। মানে কিছু সময় পরে গিয়ে ইনপুটটা আবার একটা কিছু ডোমেনের মধ্যে দিয়ে গিয়ে আবার একটা ইনপুটে ঢুকছে। এটাকে বলে ফিড ফরওয়ার্ড অ্যাকশন। ফিড ফরওয়ার্ড অ্যাকশন, এটাকে বলে ফিডব্যাক অ্যাকশন। ঠিক আছে? যাই হোক, এই টার্মসগুলো মনে রেখো। টার্মসগুলোই ইম্পর্টেন্ট, আর কিছু না। আর এটার তো বুঝতে পারলে কি হচ্ছে না হচ্ছে। হুম। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের শেষ হলো ফ্লেমিংস রুল। নেক্সট ফ্যারাডে ইন্ডাকশন রুল বা ফ্যারাডে ইন্ডাকশন প্রিন্সিপাল। ফ্যারাডে ইন্ডাকশন প্রিন্সিপাল। ফ্যারাডে ইন্ডাকশন প্রিন্সিপাল। ওকে, ফ্যারাডে ইন্ডাকশন প্রিন্সিপালটা কি? ইকুয়েশন কেউ বলো, জানো সবাই? বলো। জাস্ট ইকুয়েশনটা বললেই হবে। এক্স্যাক্টলি, E equals to NdΦ বা E proportional to d phi dt. E proportional to d phi dt. It is fundamental. Faraday law induction principle এটাই fundamental. EMF is proportional to the rate of change of flux. ওকে, সো দিস ইএমএফ এবার যদি ইকুয়াল করো, একটা কনস্ট্যান্ট আসবে। সেই কনস্ট্যান্টটা তুমি এখানে ক্যাপিটাল এন হিসেবে কনসিডার করতে পারো। এন ডি ফাই ডিটি, দিস এন মিনস নাম্বার অফ টার্ন। হ্যাঁ, নাম্বার অফ টার্নস। না, ইন্ডাকশন প্রিন্সিপালে নাম্বার অফ টার্ন, যত নাম্বার অফ টার্ন বাড়াবে তত ইএমএফ ডাবল, ট্রিপল, 4 টাইমস এরকম হতে থাকবে। ওকে, পার টার্নের জন্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স চেঞ্জ হতে থাকে, সেটাকে কনসিডারেশন ধরা হয়। যেমন ধরো আমি বলি, একটা মোটরে ধরো মানে এফেক্টিভ নাম্বার অফ টার্ন হচ্ছে এ কটা। এখানে কটা টার্ন আছে আবার গুণে বলো। এবার আশা করি সবাই, হ্যাঁ 5টা ঠিক বলেছো। 1, 2, 3, 4 অ্যান্ড 1 অ্যানাদার। সো n প্লাস 1 অলওয়েজ মনে রাখবে। সো 5টা। দেয়ার আর 5 টার্নস। সো 5 টার্নসে যে ইএমএফ জেনারেট করবে, যদি আমি এটাকে বাড়িয়ে 10 টার্ন করে দিই, কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আন্দাজে ঠিকই আছে। সো 10 নাম্বার অফ টার্ন যদি করি, তাহলে ইট উইল বি ডাবল। সো এখানে যদি ইএমএফ ক্যাপিটাল ই তৈরি হয়, তাহলে এখানে উই শুড বি 2 ই তৈরি হবে। সো একদম ইজি কনসেপ্ট এটা। ঠিক আছে? ডিপাই ডিটি।
এবার ফ্যারাডে ল একা একা কখনো ইউটিলাইজ হয় না, ফ্যারাডে ল এর সাথে একটা ল থাকে, সেটা হচ্ছে লেঞ্জেস ল। এবার লেঞ্জেস ল কি বলছে? লেঞ্জেস ল, লেঞ্জেস ল জাস্ট একটাই জিনিস বলছে, দিস রেজাল্ট, দিস জেনারেটেড ইএমএফ উইল অপোজ দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। মানে কি? যার জন্য ইএমএফটা তৈরি হচ্ছে, ইএমএফটা কার জন্য তৈরি হচ্ছে? রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের জন্য তৈরি হচ্ছে। সো when the EMF is generated, this EMF will oppose the rate of change of flux. মানে ব্যাপারটা কিরকম? The effect will oppose its cause. This is the Lentz's law. The effect is oppose its cause. আচ্ছা, একটা তোমাদের একটু জিনিস বলছি, জাস্ট নলেজ, জিকে বেসড একটা কোশ্চেন জিজ্ঞেস করছি। এই লেঞ্জেস ল এর ফান্ডামেন্টাল লটা কি বলতে পারবে কেউ? অ্যাকচুয়ালি লেঞ্জেস লটা কোথা থেকে এসছে? ক্লাস 11-12 ছিল তোমাদের ফিজিক্সে। লেঞ্জেস ল ফ্রম সামথিং। হ্যাঁ, সেটা তো, হ্যাঁ, ঠিকই আছে। এটা তো লটাই। কিন্তু এই লটা এসছে কোথা থেকে? লেঞ্জেস ল এর ফান্ডামেন্টাল লটা কি? হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ল অফ লেঞ্জেস ল? ধরো এই কোশ্চেনটাই তোমাদের গেটে আসলো। একদম জিকে বেসড কোশ্চেন। ফ্যারাডেজ ল। হ্যাঁ, obviously, but I am asking for the Lentz's law. Faraday's law means E proportional to d by dt. This is the Faraday's law, and only Lenz add this negative sign. So this Faraday's law is a um, law where the Lentz's law is applicable. It is right, but Lentz's law concept is derived from another law. This law is very much fundamental law. Yes, it is partially correct. It is Newton's third law. নিউটনস থার্ড ল মনে রাখবে। নিউটনস থার্ড লটা একটু রিমাইন্ড করো, দেখো কি ছিল? এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, রাইট? হুম। সো দিস ইজ দ্য কনসেপ্ট। সো লেঞ্জেস ল এসছে, তো মনে করো ক্লাস 12-এ একটা ফিজিক্সে ছিল যে লেঞ্জেস ল ডিরাইভ ফ্রম নিউটনস থার্ড ল, বা এরম রিলেটেড, আমি এক্সাক্ট মনে নেই, যা সামথিং লাইক দ্যাট এরকম কিছু ছিল। So E equals to minus n d phi dt. This negative sign also only arrived or find by using this law. Okay, Lentz's law. স্লাইড করে নিই। যেগুলো যেগুলো বলছি এগুলোই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টক্সটাই ইম্পর্টেন্ট। এমনি ডিটেলস কোনো ল তোমাদের পড়তে হবে না, কোনোদিনও স্টেটমেন্ট ওয়াইজ ল কিন্তু আসবে না। ওকে, সো নেক্সট এরপরে যেটা করতে হবে আমাদের, ফিউ ফোর্সেস, দুটো ফোর্স পড়তে হবে। অ্যাকচুয়ালি ফোর্সেস না, অ্যাকচুয়ালি এই রিলেটেড ফোর্সের আগেই একটা জিনিস ছিল, একটু বলে দিই। সেটা হচ্ছে ওই ই ইকুয়ালস টু, এক মিনিট, এক মিনিট, ধরো কোনটা আগে বলবো একটু দেখে নিই, একটু হোল্ড করো জাস্ট। হ্যাঁ, ফোর্সেসটাই বলি আগে। ওকে, ইএমএফ আর দরকার নেই, ইএমএফ তো বললাম। ওকে, সো এফ ইকুয়ালস টু, একটা ফর্মুলা ছিল বিআইএল সাইন থিটা, এই দুটো আমাকে বলবে। আর একটা ছিল এফ ইকুয়ালস টু বি কিউ ভি সাইন থিটা। এই দুটো ফর্মুলাতে অনেকে কনফিউজড হয়, কোনটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তোমাদের সিচুয়েশন ওয়াইজ কিন্তু দেবে এগুলো, একটা সিচুয়েশন দিয়ে দেবে। বিআইএল সাইন থিটা এটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর বি কিউ ভি সাইন থিটা এটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। দেখো, বিআইএল সাইন থিটা হচ্ছে মোটর। কি করে মোটর হচ্ছে? একটা ফোর্স, ইট ইজ এ ফোর্স। কি হচ্ছে? একটা কন্ডাক্টর যার লেন্থ এল, এ কন্ডাক্টর হ্যাভিং লেন্থ এল ক্যারিং সাম কারেন্ট আই
placed inside the environment of a magnetic field B. Suppose inside a magnetic field B. দাঁড়াও একটু ধরো, হোল্ড করো। হ্যাঁ, তো যেটা বলছিলাম। সো সাপোজ এ কন্ডাক্টর হ্যাভিং এ লেন্থ L, a conductor having a length L, L means length of the conductor, and carrying some current I in the environment of magnetic field B. Then there is an angle between current I and magnetic field B. Suppose magnetic field যাচ্ছে এই অ্যাঙ্গেলে। So there is a current, এই যে angle inside this suppose it is phi or theta. So this theta or sine of this angle. So all the components, this B, I, L and sine theta is proportional to the force introduced inside the conductor. তাহলে এই কন্ডাক্টরটা কার কন্ডাক্টর? আর্মেচারের কন্ডাক্টর না ফিল্ডের কন্ডাক্টর বলো? আবার শোনো কি বলছি, একটা সিচুয়েশন দিচ্ছি তোমাদের। একটা কন্ডাক্টর আছে যে কিনা একটা কারেন্ট আই ক্যারি করছে। সো এই কন্ডাক্টর ক্যারিং সাম কারেন্ট আই inside a environment of magnetic field B, inside a environment of magnetic field B, and this magnetic field also inclined with this current I having a angle theta. So all these components B, I, the length of the conductor and the sine of this angle between is proportional to the force introduced inside the conductor. Then tell me which type of conductor is it? এটা কি টাইপের কন্ডাক্টর? এটা কি আর্মেচার কন্ডাক্টর না ফিল্ড কন্ডাক্টর? Exactly, it is armature conductor because the force is introduced inside the armature conductor. That's why armature is moving, armature is rotating. So now tell me this force is acting in which direction? It is perpendicular to this magnetic field and current I. Okay, it is perpendicular to magnetic field and current I. But for motoring principle, this theta should be 90 degree. তাই তো হয়েছিল দেখো, this left hand rule প্রিন্সিপালটা কি ছিল এইমাত্র পড়লাম, left hand rule. This current, this current magnetic field, sorry, middle finger represents the current I, index finger represents the flux phi, then the angle between these two should be 90 degree. So if we consider the angle between these two is 90 degree, then what will be the formula? It should be BIL sine 90, and sine 90 means 1. So for DC motor it should be BIL. So F equals to BIL, theta should be equals to 90 degree. So conceptually পড়ো, relate করে পড়ো. So this force should be acting on the thumb finger, right? Thumb এর উপর applicable হচ্ছে this force. This force is nothing but the mechanical force. So which is applicable or which is acting on the armature conductor. Okay? So এই conceptually relate করে পড়ো, অনেকটাই ভালো হবে। আর এইটুকুনির বেশি আর কিছু পড়তে হবে না। So F equals to BIL sin theta for motoring principle, and for DC motor theta should be 90 degree as per the Fleming's law. হ্যাঁ, আমি আসছি ওয়ান বাই ওয়ান আসছি। এইটুকুনি ক্লিয়ার কিনা বলো, এটা ক্লিয়ার কিনা বলো। Okay, so now I move into the another formula BQV. Okay, so for this formula you have to remember consider one thing, that is a charged object. আচ্ছা এটা কি ছিল, এটা হচ্ছে ফোর্স অন এ কন্ডাক্টর। তাহলে এটা আমি একটু যদি কনক্লুড করি, ফোর্স অন এ কন্ডাক্টর। ওকে, আর এটা হচ্ছে ফোর্সড অন এ চার্জড অবজেক্ট। এটা হচ্ছে ফোর্স অন এ চার্জ, সাপোজ একটা অবজেক্ট আছে যার চার্জ হচ্ছে কিউ। ওকে, সো দিস অবজেক্ট হ্যাভিং এ চার্জ কিউ ইজ মুভিং উইথ এ ভেলোসিটি ভি ইন সার্টেন ডাইরেকশন। সাপোজ এই ডাইরেকশনে ভেলোসিটি মুভ করছে, এই চার্জ অবজেক্টটা মুভ করছে। সো কি বললাম, এ চার্জড অবজেক্ট হ্যাভিং চার্জ কিউ মুভিং উইথ এ ভেলোসিটি ভি inside a magnetic field, inside the environment of a magnetic field B, inside a magnetic field B. Okay, so এই magnetic field ধরো এদিকে, and also the angle between these two is theta. So angle between these two is theta. So যেদিকে velocity move করছে আর যেদিকে magnetic field move করছে, so তার angle is theta. Then these four quantities, again four quantities, B, Q, V, sin theta. So all are proportional to the force associated with this charged object. So এটা কি ছিল, ফোর্স অন এ কন্ডাক্টর, এটা কি হবে, ফোর্স অন এ চার্জড অবজেক্ট।
এটা হচ্ছে ফোর্স অন এ চার্জড অবজেক্ট, obviously inside a obviously inside a magnetic field, both are inside a magnetic field. Okay, so charged object. সো এই কেসে এফ হয়। এবার আমাকে বলো এই এফটা কোথায় অ্যাপ্লিকেবল, মানে এর অ্যাপ্লিকেশন কোথায় বলতে পারো কেউ? যদি বলতে পারো তাহলে বুঝবো তোমরা আম, জানো আর কি অনেক কিছুই, যে মানে টেকনোলজিক্যালি অনেক সাউন্ড। এটা নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট হয়েছে কিন্তু এই ফর্মুলাটার কনসেপ্ট অ্যাপ্লিকেশন নিয়ে। ইভেন আমি তোমাদের হিন্টস দিচ্ছি, ইভেন কিছুদিন আগে, বেশি দিন নয়, মোস্ট প্রবাবলি 2000, ইট ইজ 13, 2013-14 এই টাইমটায় একটা বিশাল বড় একটা মানে এক্সপেরিমেন্ট হয়েছিল মাটির তলা দিয়ে। একটা মোস্ট প্রবাবলি ওটা কোন কান্ট্রি হবে আমি এক্স্যাক্টলি জানি না, ভুলে গেছি, বাট একটা কান্ট্রিতে বিশাল বড় একটা হোলস করেছিল। সেই হোলসের মধ্যে দিয়ে দুটো পার্ট থেকে দুটো, আমি বলেই দিচ্ছি, দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রনকে কোলাইড করিয়েছিল। ওই টাইমটায় বলেছিল যে ইট মে বি কোলাপস, ইট মে বি কোলাপস হয়ে যেতে পারে টোটাল সিস্টেম, মানে ওখানে এরিয়া পুরো কোলাপস হয়ে যেতে পারে, এই জন্য যেখানে লোকজন থাকে না সেখানে করেছিল, কারণ হিউজ এনার্জি তৈরি হবে। সো ইট ইজ লার্জ কোলাইডেড হাইড্রন, মানে যেটাকে বলে সাইক্লোট্রন। সাইক্লোট্রন যে ডিভাইসটা আছে সেই ডিভাইসে এই ফোর্সটা কাজ করে। সো ম্যাগনেটিক, ইনসাইড এ ম্যাগনেটিক ফিল্ড, এ চার্জড অবজেক্ট ইজ মুভিং, then the force associated with the charged object is F, which will be equals to B QB sin theta. The application of this formula is a cyclotron device. এবার সাইক্লোট্রন তোমরা দেখে নিও, লার্জ কোলাইডেড হাইড্রন, হ্যাঁ, তারপরে তোমার স্মল কোলাইডেড হাইড্রন, এরকম অনেক কিছু আছে। অ্যাকচুয়ালি সাইক্লোট্রন, লার্জ কোলাইডেড সাইক্লোট্রন, হার্জ কোলাইডেড সাইক্লোট্রন, এগুলো নেটে সার্চ করলে দেখে বুঝতে পারবে। আর এটা না, ফিশন তো রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটি নয় এটা। এখানে রেডিও অ্যাক্টিভিটির কোনো হ্যাঁ, কলিশন মানে হচ্ছে দুটো চার্জ অবজেক্টকে মুখোমুখি কলাইড করিয়েছে। বলেছিল তাতে কি হবে? তাতে একটা হিউজ এনার্জি জেনারেট হবে, যেই এনার্জিটা ওই E=mc² এর সাথে সমান। ঠিক আছে? মানে টোটাল মাসটা পুরো এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। আমরা কি জানি দুটো ইলেকট্রনের তো দুটো সাম মাস আছে। আর ইলেকট্রনের কি হাই চার্জ, লো মাস। এবার সেই মাসটাও পুরোপুরি এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। ওইটাই টার্গেট ছিল, অবজেক্টিভ ছিল, বাট হয়নি। ফেইলিওর হয়ে গেছে। মানে পুরোপুরি এক্সপেরিমেন্ট পুরোপুরি হয়নি, ফেইলিওর হয়ে গেছে। বাট সেখান থেকে প্রচুর ফেইলিওর হলেও মনে রাখবে, যেকোনো সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট যদি ফেইলিওর হয়, তার থেকেও প্রচুর নলেজ পাওয়া যায়। তোমরা এটা সার্চ করবে, মোস্ট প্রবাবলি 2013 এ হয়েছিল। আমি জানি না। একটা হয়েছিল এই সময়টায়। ওই সায়েন্টিস্টের নাম ছিল হচ্ছে, ওই বোস আইনস্টাইন থিওরির উপরই করেছিল। হিগস বোসন, এক্স্যাক্টলি হিগস বোসন, বোসন, হিগস বোসন করেছিল। ঠিক আছে? নেটে সার্চ করো হিগস বোসন পার্টিকেল। বলেছিল হিগস বোসন পার্টিকেল জেনারেট হবে, আর হিগস বোসন পার্টিকেল টোটালি ফর্ম অফ এনার্জি, দেয়ার ইজ নো মাস। সেই ফর্মুলা F=BQB sin থিটা, এটা সাইক্লোট্রনে ইউজ হয়, যেটা এক্স্যাক্টলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমাদের এই বুকিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে কোথাও তুমি এর অ্যাপ্লিকেশন পাবে না সেভাবে। ওকে, সো এই হয়ে গেল দুটো ল। এরপরে এগুলো সব বলে দিলাম। আচ্ছা, আর কিছু বোধহয় বাকি নেই, তাও দেখে নিচ্ছি আগের দিনের টপিকটা একটু। হুম, ল ইকুয়েশন হয়ে গেছে। ফোর্সেসটাও বলে দিয়েছি, মাঝে দুটো বাকি থাকছে। স্ফেরিক্যাল শেল, আচ্ছা স্ফেরিক্যাল শেল আর সলিনয়েডের দুটো ফর্মুলা বলবো আজকে। সো ফর্মুলা বলে নিউমেরিক্যালসটা নেক্সট দিন করবো। আর ইন্ডাকটেন্স কোএফিসিয়েন্ট এটা শুধুমাত্র নিউমেরিক্যালই আছে। জাস্ট কয়টা ফর্মুলা নিউমেরিক্যাল, নেক্সট দিন করলে শেষ। আজকে 29th ক্লাস, নেক্সট দিন 30th ক্লাস, আমাদের বেসিক ইলেকট্রিক্যাল শেষ। তারপরে আমরা রিভিশন দেবো। তোমাদের কিন্তু রিভিশনে তোমাদের বেশি কাজ আমার থেকে। পার উইকে মানে পার ডে একটা করে ভিডিও দেখতে হবে, একদম 1 থেকে শুরু করে। কারণ তোমরা অনেক কিছুই মিস করেছো, অনেক কিছুই ঠিকঠাক করে করোনি। সেটা আমি যথেষ্ট পরিমাণে বুঝতে পেরেছি। কিন্তু সেগুলো আর করো না। একদম ফোকাসড হয়ে যাও। আমি তোমাদের আরেকটা চান্স দিচ্ছি যেখানে তোমরা আরেকবার রিভিশন দিতে পারবে। 1 to 6 ক্লাস ভিডিও দেখবে,
তারপরে একটা অনলাইন ক্লাস হবে ডাউট ক্লিয়ারিং। যার যে ডাউট ভিডিওতে যার যা হয় পয়েন্ট আউট করে রাখবে। পার ডে একটা করে ভিডিও দেখবে। ওকে, সো I move into the formula related topic, that is solenoid and spherical shell. Just wait, এগুলো বলে ফেলেছি, এগুলো কিছু বলার দরকার নেই আর। আচ্ছা, আমি আগে সলিনয়েডটাই করছি। সলিনয়েড, সলিনয়েড কি? উই নো, একটা সফট আয়রন কোর, তার উপরে suppose একটা অন্য কালার নিই, এই কালারটা নিই। সফট আয়রন কোরের উপরে okay, some conductor is wounded, and after that a supply is given, a supply is given। এবার আমাকে একটা জিনিস বলবে, এখানে আমি যদি ডিসি সাপ্লাই দিই কি হবে, এখানে আমি যদি এসি সাপ্লাই দিই তাহলে কি হবে? ঠিক আছে, ওয়ান বাই এটা পরে বলবে, আগে ভেবে নাও, পরে বলবে। আমি এখন যেটা বলছি আগে শুনে নাও, তারপরে ভাবার টাইম দেবো, তারপর বলবে আমাকে। ওকে, so first we have to consider a source, it irrespective of dc ac whatever, okay, it may be whatever, okay. So then what happen, then a current will introduce here, obviously. So this current will produce a magnetic field. Suppose this is a north pole, this is a south pole is generated. So north pole means a flux will be emit, flux will be emit from this section, and this flux will coming into coming into from into the south actually। আহ, এটা এই ফিগারগুলো এইগুলো টেকনোলজিক্যালি রং। যদি কোনোটা ইন্টারসেক্ট করে তার মানে টেকনোলজিক্যালি রং, ইন্টারসেক্ট কিন্তু কখনো করে না, মনে রাখবে। ওকে, অ্যান্ড ইট উইল মুভিং থ্রু সাম স্পেস, অ্যান্ড দিস ইজ মুভিং থ্রু সাম স্পেস। মনে করো এটা তোমরা 11-12 লেভেলেও এই এক্সপেরিমেন্টটা করেছিলে মোস্ট প্রবাবলি, আমি জানি না তোমাদের সিলেবাসে ছিল কিনা, বাট কিছু কিছু ইয়ারে ছিল তোমাদের সিলেবাস বা বোর্ড ওয়াইজ ছিল কিনা। একটা এক্সপেরিমেন্ট করেছিলাম যেখানে এখানে একটা নাল পয়েন্ট ফাইন্ড করতে হতো, একটা নাল পয়েন্ট ফাইন্ড করতে হতো যেখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, ম্যাগনেটিক ফিল্ড লেস অর ফ্রি রিজিয়ন অফ এ সলিনয়েড। Okay, so this concept, so a current is introduced, there is a number of turn and some flux is produced. You have to consider, um, you have to consider a formula where b equals to mu naught mu r n I, this is the formula. And if we consider n equals to capital N by L, then the formula will looks like this is the ultimate formula. So n equals to কি, টার্ন, যেটা আমি বলছিলাম টার্ন পার মিটার অর সেন্টিমিটার, ইট মে বি সেন্টিমিটার অর মিটার, অ্যাকচুয়ালি সেন্টিমিটার বলাই উচিত, টার্ন পার সেন্টিমিটার, কারণ অ্যাকচুয়ালি সেন্টিমিটারই টার্ন অনেকগুলো হয়, এবার মিটারে করলে অনেক বড় সংখ্যা হয় একটা, দিস এন শুড বি ভেরি লার্জ if we consider it is a meter. So if we consider it is a centimeter, then t per n should be a limited small coefficient. So এই ফর্মুলাটা দেখো আজকে প্রথমে করেছিলাম, b equals to, এই দেখো কোথায় গেল, ইয়েস মিউ নট মিউ আর এন আই বাই এল, আমি এখন বলেছিলাম এই টাইমটা সলিনয়েড পড়াতে গিয়ে সেম ফর্মুলা পাবো, অ্যাকচুয়ালি সলিনয়েডই ওটা অ্যাপ্লিকেশন। বি ইকুয়ালস টু মিউ নট মিউ আর এন আই বাই এল, অ্যাকচুয়ালি এই জন্য এই সলিনয়েড অ্যাকচুয়ালি দ্য অ্যাপ্লিকেশন অফ এ অ্যাম্পিয়ার্স ল বলা যায় এটাকে, অ্যাপ্লিকেশন অফ অ্যাম্পিয়ার্স ল। সো ম্যাগনেটিক ফিল্ড বি ইজ ইন্ট্রোডিউসড ইনসাইড এ রিজিয়ন where the number of turn and current is present. If number of turn is not present, then we can consider it as a 1. যদি কোনো নর্মাল থাকে তাহলে একটাই কন্ডাক্টর, একটাই টার্নকে জিরো কিন্তু কনসিডার করা যাবে না, কারণ if we consider a straight wire, suppose দেখো আমি কনসেপ্টটা তোমাকে একটু বলি, if we consider a straight wire then actually there is no turn, but there should have some magnetic field, right? So this
অ্যাকচুয়ালি দিস এনটা ইকুইভ্যালেন্ট নাম্বার অফ টার্ন। সলিনয়েড হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে নাম্বার অফ টার্নটা ভিজিবল, বাট সবসময় সলিনয়েড ওয়াইজ ভিসিবিলিটি নাও থাকতে পারে। তোমার একটা কনসেপ্ট ডেভেলপ করতে পারে যেখানে বি ইকুয়ালস টু মিউ নট মিউ আর এন আই বাই এল ইউজড হচ্ছে। ঠিক আছে? তাই সলিনয়েড ইজ এ ডিভাইস বা সলিনয়েড ইজ এ কনসেপ্ট। ইট মে বি ফিজিক্যালি এক্সিস্ট অর ফিগারেটিভলি এক্সিস্ট। ওকে, লিটারালি এক্সিস্ট নাও করতে পারে, ফিগারেটিভলি এক্সিস্ট করতে পারে সলিনয়েডটা। ঠিক আছে? এটা একটু কনসেপচুয়ালি বুঝে নাও। মানে যখনই কারেন্ট ফ্লো হবে, ম্যাগনেটিক ফিল্ড চারিপাশে থাকবে, তখনই এই ফর্মুলা অ্যাপ্লাই হবে। মনে ধরে নেওয়া হবে ইট হ্যাভ সাম সলিনয়েডাল অ্যাকশন। এর জন্য সলিনয়েড না বলে না সলিনয়েডাল অ্যাকশন বলা উচিত। সলিনয়েডাল অ্যাকশন। আমার মুখে এই কথাটা অনেকবার শুনবে। তোমরা যারা আমার ক্লাস করেছো, তারা আমার মুখে এই কথাটা অনেকবার শুনবে। সলিনয়েড না বলে আমি বলতাম সলিনয়েডাল অ্যাকশন। অ্যাকচুয়ালি সলিনয়েড ইজ এ ফিগারেটিভ ফিগারেটিভ কনসেপ্ট। ঠিক আছে? ইট ইজ a concept just, it is an action just. Okay, so b equals to mu naught mu r n I by l, এই ফর্মুলা ইউজ করে আমরা অঙ্ক করবো নেক্সট দিন। এটা বা এটা, এখানে ইউনিট ওয়াইজ চেক করতে হবে। ইউনিট যদি তোমার কোনো ম্যাথমেটিক্সে টার্ন পার সেন্টিমিটার এই টাইপের এন এর ভ্যালু দিয়ে দেয়, তাহলে এটা, তখন আর এল খুঁজতে যাব না আমরা। আর যদি এল দিয়ে দেয় তাহলে ক্যাপিটাল এন বাই এল ইউজ করে আমরা ফাইন্ড করে নেব। তাহলে এটা হচ্ছে সলিনয়েডের একটাই ছোট্ট ফর্মুলা যেটা তোমরা মুখস্থ করো। আর একটা হচ্ছে স্ফেরিক্যাল কনসেপ্ট। স্ফেরিক্যাল কনসেপ্টটা কি? চার্জড স্ফেরিক্যাল শেল। কি হেডিং করব? চার্জড স্ফেরিক্যাল শেল মানে কি? এটা লাস্ট টপিক আজকের। একটা স্ফিয়ার আছে, উই হ্যাভ টু কনসিডার স্ফিয়ার, and this sphere have a charged object inside at the region. Suppose this it have a charged object capital Q. Q একটা চার্জড অবজেক্ট এখানে রয়েছে। ওকে, একদম সেন্টারে। সো নাও টেল মি, ইফ উই মুভ ফ্রম দ্য সেন্টার, দেন দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিটোরিয়েটস অর ইনক্রিজড। বলো, মানে কি বললাম? ধরো এই পয়েন্টে একদম সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? সেন্টারে চার্জ অবজেক্ট রয়েছে, সো হোয়াট উইল বি দ্য সেন্টার ম্যাগনেটিক ফিল্ড? সো সাপোজ এই পয়েন্টের নাম দিলাম এ। আগে একটু বুঝে নাও, তারপরে অ্যান্সার দাও। একটা স্ট্রেট লাইন ড্র করলাম, এখানে একটা পয়েন্ট নিলাম বি, এখানে একটা পয়েন্ট নিলাম সি, এখানে একটা পয়েন্ট নিলাম ডি। আচ্ছা, স্মল এ নিই। আমাকে বলবে কোথায় বেশি হবে কোথায় কম হবে। এই পয়েন্টটা ধরো এ, এই ইন্টারনাল পয়েন্ট ধরো বি। এটা স্ফিয়ার, ইট ইজ নট এ সার্কেল। ওকে, ইট ইজ স্ফিয়ার। এ পয়েন্ট সি অ্যান্ড এ পয়েন্ট ডি। তাহলে বলো বি এ কত হবে, বি বি কত হবে, বি সি কত হবে, অ্যান্ড বি ডি কত হবে? বি এ কত হবে বলো? কিভাবে বলবে? লার্জেস্ট স্মলেস্ট এইভাবে বলবে। বলো, আইডিয়া দিয়ে বলার চেষ্টা করো। আচ্ছা, বি এ বলছে লার্জেস্ট হবে। আচ্ছা ঠিক আছে, আর কেউ কিছু বলবে? স্ফেরিক্যাল শেলের সেন্টারে যদি কোনো চার্জড অবজেক্ট থাকে, সেই চার্জড অবজেক্ট টোটালি কন্ডাকশন, টোটালি ড্রিফট কারেন্ট ফলো করে। ড্রিফট কারেন্ট এখানে থাকে। এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে না, জিরো। ইট ইজ স্মলেস্ট, মনে রাখবে। যত লেন্থ বাড়বে, দ্যাট ইজ যত টুয়ার্ডস সি, ইট ইজ ইনক্রিজিং। সো সিতে ম্যাক্সিমাম পাবে। দেন যত আবার ডিস্টেন্সে যাবে তত ডিটোরিয়েট করবে। সো জিরো থেকে ম্যাক্স হবে, ম্যাক্স থেকে ডিটোরিয়েট করবে, মানে মিনিমাম হবে। কোথায় মিনিমাম হবে? বি ইনফিনিটিতে। মিনিমাম মানে কি? অফ টেন্স টু জিরো। মিনিমাম বলবে না, টেন্স টু জিরো বলবে, অ্যাপ্রক্সিমেটলি জিরো। মানে এর একটা গ্রাফ হয়, মনে করো তোমরা এটাও ক্লাস 11-12 পড়েছো। গ্রাফটা দেখতে এরকম থাকে, এরকম থাকে। হ্যাঁ, এইটা হচ্ছে এ পয়েন্ট, যেখানে এখানে এদিকে ম্যাগনেটিক ফিল্ড থাকে, এদিকে ডিস্টেন্স থাকে, ডিস্টেন্স থাকে। কারণ সেন্টারে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে না, এটা তো চার্জড অবজেক্ট, তাই না? দেখো একটা জিনিস বোঝো, যত সেন্টারে, সেন্টারে পাওয়ার ফিক্সড, সব টোটাল পাওয়ার ফিক্সড, ঠিক আছে? মনে করো দেয়ার ইজ লসলেস সিস্টেম। তাহলে ম্যাগনেটিক ফিল্ড জিরো, ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম এখানে। যত ডিস্টেন্সে যাবে ইলেকট্রিক ফিল্ড কমবে, ম্যাগনেটিক ফিল্ড বাড়বে।
একদম স্ফেরিক্যাল শেলের সারফেসে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড ম্যাক্সিমাম হয়ে যাবে, ইলেকট্রিক ফিল্ড মিনিমাম হয়ে যাবে এখানে। তারপরে আবার উল্টো হবে কনসেপ্টটা। ব্যাপারটা হচ্ছে এরকম। বুঝেছো? হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড হাই থাকে, ম্যাগনেটিক ফিল্ড লো থাকে। হুম, কারণ ওখানেই তো চার্জ অবজেক্টটা রয়েছে। চার্জ অবজেক্টের গায়ে কি করে তোমার ম্যাগনেটিক ফিল্ড থাকতে পারে? তাই না? কিউটা তো হ্যাঁ, চার্জড অবজেক্ট বা চার্জড পয়েন্ট বা বলতে পারো চার্জ ইজ কনসেন্ট্রেটেড অ্যাট এ, then magnetic field at A should be zero. As you move towards the surface area surface, then it will be maximum. C তে maximum হবে, B ধরো intermediate any point, এটা ধরো B intermediate any point, and C D also the external point, and at infinity it should be zero or tends to zero infinity তে। তাহলে এই হচ্ছে রিজিয়ান। তাহলে এবার ফর্মুলাগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। একটাই ফর্মুলা, এই BC ফর্মুলাটা মনে রাখতে হবে, আর BB নয়, BD তে মনে রাখতে হবে, ব্যাস এই দুটো। তাহলে এখানে যে দুটো ফর্মুলা লাগবে, BC র ফর্মুলা লাগবে আর BD র ফর্মুলা লাগবে। বুঝে নাও, BC হচ্ছে ওভার দ্য সারফেস অ্যান্ড BD হচ্ছে আউটসাইড দ্য সারফেস। আচ্ছা, BBটাও বলে দিচ্ছি, BBটা ইম্পর্টেন্ট না, BBটাও আমি বলে দিচ্ছি, BBটাও বলে দেবো। ওকে, সো BB দিয়েই স্টার্ট করি আগে। BB হচ্ছে, জাস্ট ফর্মুলা মুখস্থ করো, আর কিছু করতে হবে না। মিউ নট NI বাই 2r² ইন্টু স্মল আর। আমি বলে দিচ্ছি কোনটা কি মানে। BC হচ্ছে মিউ নট NI, বা তোমরা নিজেরাও যদি একটু ভালো করে ভাবো বুঝতে পারবে কোনটাকে কি ডিল করছে। আর এটা হচ্ছে মিউ নট NI বাই 2r স্মল আর। তাহলে এবার আমি ফিগারটায় চলে যাই আবার, বা এখানে এই ফিগারটা আরেকবার ড্র করি। এই ধরো স্ফিয়ারটা, এই ধরো চার্জ অবজেক্ট, এখানে কিউ রয়েছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। ওকে, আর এটা কিঙ্ক করে দিয়ে একটা ইনফিনিটি পয়েন্ট ড্র করে দিই। কিঙ্ক মানে এখানে ইনফাইনাইট ডিস্টেন্স রয়েছে। ওকে, সো এ পয়েন্টে তো জিরো ধরলাম। বি পয়েন্ট হচ্ছে এই স্মল আরটা, কি বলতো, স্মল আর হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স সেটা যদি বি হয়, সো এই এ থেকে বি এর ডিস্টেন্স, এইটা হচ্ছে স্মল আর। আবার তুমি যদি সি ধরো, তাহলে স্মল আর ইকস টু ক্যাপিটাল আর। মানে কি বলছি বোঝার চেষ্টা করো। তুমি বিবি ফর্মুলাটা, রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, অ্যাকচুয়াল রেডিয়াস ক্যাপিটাল আর। হ্যাঁ, স্মল আরটা হচ্ছে ছোট নয়, স্মল আরটা হচ্ছে কি ভেরিয়েবল। স্মল আর হচ্ছে ভেরিয়েবল, তুমি কতটা ডিস্টেন্সে যাবে তার উপর নির্ভর করবে। বিবি মানে হচ্ছে লেস দেন ক্যাপিটাল আর, বিসিতে হচ্ছে ইকুয়ালস টু ক্যাপিটাল আর, বিডিতে হচ্ছে মোর দেন ক্যাপিটাল আর। মানে কি বলছি বুঝতে পারছো? যদি না বোঝো, বিবি ফর্মুলাটা দেখো আগে। মিউ NI বাই 2r² ইন্টু স্মল আর। সাপোজ এটা ধরে নাও ফান্ডামেন্টাল ফর্মুলা। এবার আমি কি করতে চলেছি, আমি ওভার দ্য সেন্টার করছি। তাহলে কি হবে, স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর পুট করো। স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর, মানে স্মল আরটা কি রেডিয়াস, অনলি ডিস্টেন্স, ইট ইজ ভেরিয়েবল। আর ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াস। সো স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর যদি হয়, তাহলে কি হবে, একটা আর আর ক্যান্সেল আউট হয়ে যাবে। সো এই ফর্মুলাটা এস্টাবলিশ হচ্ছে, দেখো তখন। বুঝতে পারছো? আর ডি হচ্ছে গিয়ে স্মল আর। আরে ক্যাপিটাল স্মল আর এর জায়গায় যদি ক্যাপিটাল আর পুট করি, তাহলে আর আর একটা আর কেটে যাবে না, ক্যান্সেল আউট হয়ে যাবে না। এইটা বিবিটা হচ্ছে জেনারেলাইজড ফর্মুলা। বিবিটা ধরে নাও জেনারেলাইজড ফর্মুলা। এইটা জেনারেলাইজড ফর্মুলা যদি ধরো, তাহলে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর পুট করো। এটা কখন হবে, স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর কখন হবে, বিসি রিজিয়নই তো স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর। এই সি তো ওভার দ্য সারফেস, তাহলে ক্যাপিটাল আর স্মল আর সেম। সো এখানে ক্যাপিটাল আর এর জায়গায় তুমি যদি স্মল আর পুট করো, বা স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর পুট করো, একই ব্যাপার। তাহলে ক্যান্সেল আউট হয়ে গেলে তো এটাই থাকছে ফর্মুলা, মিউ নট NI বাই 2r। এবার তুমি এই ক্যাপিটাল আর এর জায়গায় স্মল আরও লিখতে পারো। আর এটাই তো হোল্ড হবে যত তুমি দূরে যাবে। এই আরটা বাড়তে থাকবে, এই আরটা তত বাড়তে থাকবে। যাই হোক, এভাবে মনে রাখো, ভেতরে ইন্টারনালি এই ফর্মুলাটা মনে রাখতে হবে, যেটা কোশ্চেন এক্সামে আসে না। ওভারে এটা মনে রাখতে হবে, আর এক্সটার্নালি এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে এক্সটার্নাল, এটা হচ্ছে ইন্টারনাল পয়েন্ট, এটা হচ্ছে ওভার।
উপরের পয়েন্ট, ব্যাস এই ৩ টে কনসেপ্ট মনে রাখো। আর বি এতে 0 হয়। আর বি ইনফিনিটিতেও 0 হয়। মানে টেন্ডস টু 0 অ্যাপ্রক্সিমেটলি 0। তাহলে ৫ টা পয়েন্ট। এ তে 0, ইনফিনিটিতে 0। বি তে নিচের ফর্মুলাটা লোয়েস্ট এই নিচেরটা এটা, সি তে হচ্ছে এটা, ডি তে হচ্ছে এটা। ব্যাস। এই কটা ফর্মুলা মুখস্থ রাখলেই এর বাইরে থেকে কোনো অঙ্ক আসবে না। আর ওই গ্রাফিক্যালি ব্যাপারটা একটু মনে রাখবে, কনসেপচুয়াল কোশ্চেন যদি আসে। আর নেক্সট উইকে আমি কি করব, নেক্সট উইক, হ্যাঁ নেক্সট উইকেই বা এই উইকেই, এটা সানডে স্টার্টিং হয়ে গেল উইকটা, মানে 30th ক্লাসে আমি ওই যা একটু বাকি আছে, নেক্সট টপিক কি কি ছিল বাকি দেখে নিই। এইটার নিউমেরিক্যালস আর ইন্ডাকশন কোফিসিয়েন্ট অফ কাপলিং এর নিউমেরিক্যালস, ব্যাস এই দুটো করিয়ে দিলেই কমপ্লিট। ওকে, তাহলে আজকের ক্লাস এই অবধি থাকছে।